আচ্ছা, জল পড়া শুরু করেছিলাম আমরা আগের দিন। তাতে আমরা আলোচনা করেছিলাম জল তার হার্ডনেস বলতে আমরা কি বুঝি, পার্মানেন্ট হার্ড ওয়াটার, হ্যাঁ, বা সফট ওয়াটার কি, পার্মানেন্ট হার্ড ওয়াটার যে হার্ডনেসটা রিমুভ করা যায় না, টেম্পোরারি হার্ড ওয়াটার যে হার্ডনেসটা রিমুভ করা যায় সহজে, কী ধরনের সল্ট থাকলে হার্ডনেস পার্মানেন্ট হবে, কী ধরনের সল্ট থাকলে হার্ডনেস টেম্পোরারি হবে, সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস আমরা রিমুভ করতে পারি কি উপায়ে, সেইটা দেখা। চারটে প্রসেস এখানে আছে, দেখো, রিমুভাল অফ পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। চারটে প্রসেস আছে। একটা ওয়াশিং সোডা প্রসেস, মানে কাপড় কাচার সোডা দিয়ে, কাপড় কাচার সোডা বলতে আমরা কি বুঝি, সোডিয়াম কার্বনেট, তাহলে বাই ইউজিং সোডিয়াম কার্বনেট, এটা একটা। ক্যালকন প্রসেস, একটা জটিল লবণ ব্যবহার করে, যেটাকে আমরা গ্রাহামের সল্ট বলি। পারমোটিক প্রসেস, আয়ন এক্সচেঞ্জ প্রসেস। আমরা একটা করে আলোচনা করি। ফার্স্ট, ওয়াশিং সোডা প্রসেস। পার্মানেন্ট হার্ড ওয়াটারে কি থাকে তোমরা জেনেছো আগের দিনে, যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব মেটালে ক্লোরাইড, সালফেট, এইসব সল্ট সলেবল থাকে। তাহলে ধরো ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তুমি দিচ্ছ সোডিয়াম কার্বনেট, তাহলে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে ক্যালসিয়ামটা তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেট, এবং এটা প্রেসিপিটেট পড়ে যাবে, সঙ্গে তৈরি হবে NaCl। এই যে ক্যালসিয়াম কার্বনেটের প্রেসিপিটেট পড়ে গেল, তার মানে সেটা জল থেকে আলাদা হয়ে গেল। তাহলে জলের হার্ডনেসের জন্য যে পদার্থটা দায়ী ছিল সেটাকে আমরা রিমুভ করলাম। বা ধরো ম্যাগনেসিয়াম সালফেট, রিয়াক্ট করে ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করলো, হ্যাঁ, MgCO3, সঙ্গে সোডিয়াম সালফেট। এইগুলো ওয়াটার সলেবল। এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এরা সব সলেবল, হ্যাঁ, এরা জলের মধ্যে চলে যাবে। এরা চলে গেলে জলের হার্ডনেসের কোনো তফাৎ হবে না, ঠিক আছে। কিন্তু মূল ক্ষরতা সৃষ্টিকারী যে আয়ন, ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন, সেগুলো জল থেকে বেরিয়ে আসার ফলে জলটা আর ক্ষরতা থাকবে না বা হার্ডনেস রিমুভ করা যাবে। সেকেন্ড প্রসেস আমি তোমাদের যেটা বলেছিলাম, ক্যালকন পদ্ধতি। ক্যালকন প্রসেস, ক্যালকন হচ্ছে একটা কেমিক্যাল, হ্যাঁ, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হেক্সামেটাফসফেট। একটা বললে ভুল হবে, সোডিয়াম হেক্সামেটাফসফেট। এটাকে আমরা গ্রাহাম সল্ট এই নামেও জানি, গ্রাহামের লবণ। গ্রাহাম সল্ট, গ্রাহামের লবণ এই নামেও আমরা জানি, হ্যাঁ, গ্রাহাম সল্ট। জিনিসটা কি, গ্রাহাম সল্ট বলতে কিন্তু একটা যৌগকে বোঝায় না, এখানে একটা জেনারেল ফর্মুলা আছে, Na+PO3 এই হচ্ছে জেনারেল ফর্মুলা গ্রাহামের সল্টে। N এর মান তোমার এরকম 3, 4, 5 এরকম ভ্যালু হতে পারে, ঠিক আছে।
তো সোডিয়াম হেক্সামেটাফসফেট, হেক্সা কথাটা আছে, তার মানে এখানে এন এর মান হচ্ছে 6। এগুলো তোমার প্রশ্ন আসে অনেক সময় যে গ্রাহামের ক্যালগনের রাসায়নিক নাম কি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ক্যালগন, তুমি বলবে সোডিয়াম হেক্সামেটাফসফেট। প্রশ্ন আসবে এর অন্য নাম কি, তখন বলবে গ্রাহাম সল্ট। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড। এর ফর্মুলা হচ্ছে এরকম, Na2 থার্ড ব্র্যাকেট দেবে একটা, Na4 PO3 হোল 6। দেখো 6টা সোডিয়াম 6টা PO3 রেডিকাল আছে। ঠিক আছে, এখন ক্ষার জলে ওই যে বললাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লবণ থাকে, ধরো CaCl2 আছে, এবার তার মধ্যে গ্রাহামের সল্ট দিলে রিয়াকশন হলো Na2, তোমরা জানো 4টে সোডিয়াম ইকুইভ্যালেন্ট টু 2টো ক্যালসিয়াম, কারণ সোডিয়ামের ভ্যালেন্সি 1, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, তাহলে 4টে সোডিয়ামকে রিপ্লেস করবে কটা ক্যালসিয়াম, 2টো ক্যালসিয়াম, Cl2 PO3 হোল 6। এইটা প্রেসিপিটেট করে যায়, ফলে জলের মধ্যে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা আয়রন এগুলো ক্ষারতা সৃষ্টিকারী পদার্থ হিসাবে ধরা হয়, সেগুলো সবই এইভাবে প্রেসিপিটেট করে যায়। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসবে যে ক্যালগনের রাসায়নিক নাম কি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ক্যালগন, হোয়াট ইজ ইটস কেমিক্যাল ফর্মুলা, এর অন্য নাম কি, দিয়ে হয়তো এই ইকুয়েশনটা লিখতে দিতে চাইতে পারে। ঠিক আছে, এইভাবেই তোমরা গ্রাহামের এই তোমার ক্যালগন পদ্ধতিটা ইম্পর্টেন্ট খুব। এরপরে যে দুটো পদ্ধতি আমরা আলোচনা করব, পারমোটিক প্রসেস এবং আয়ন এক্সচেঞ্জ প্রসেস, এই দুটোও খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস আলোচনা করতে যাচ্ছি, পারমোটিক প্রসেস। অনেক সময় কোশ্চেন করে যে একটা সাধারণ পদ্ধতি দাও যে পদ্ধতিতে জলে স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের ক্ষারতাই দূর করা যায়। এরকম যদি প্রশ্ন থাকে, give the name of a common process by which you can remove the permanent and temporary hardness of water, দু ধরনের ক্ষারতায় তুমি দূর করতে পারবে, তবে তুমি পারমোটিক প্রসেসের আশ্রয় নিতে পারো। ক্যালগনের মতো পারমোটিটও হচ্ছে একটা কেমিক্যাল, যার কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এটাকে সিম্বলিক্যালি লেখা হয় Na2Z বলে। জেড হচ্ছে এই অংশটা, এটা সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, বলা উচিত অবশ্য হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, কারণ জল হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, জলের অণু থাকে। এবার কিভাবে এটাকে ব্যবহার করা হয়, দেখো এরকম একটা চেম্বার তৈরি করা হয়, যে চেম্বারে কয়েকটা তাক আছে, শেলফ, মাঝের শেলফে থাকে পারমোটিট, ওপরের দিয়ে হার্ড ওয়াটার অর্থাৎ ক্ষরজল ঢোকানো হয়, এখানে সব তোমার বালি পাথর এসব থাকে, নিচেও তাই থাকে। এগুলো থাকার কারণ হচ্ছে যে হার্ড ওয়াটার যখন আমি প্রবেশ করাচ্ছি তখন সেটা যেন হুড়মুড় করে পারমোটিট চেম্বারের মধ্যে না আসে, আস্তে আস্তে আসে, কারণ একটা রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়াটা হওয়ার জন্য যে সময় দেওয়া দরকার সেই টাইমটা তাকে দিতে হবে, তারপর রিয়াকশন শেষ হলে আস্তে আস্তে এদিক থেকে রিমুভ হয়ে যায় সফট ওয়াটার। এবার কিভাবে রিমুভ হয়, ধরো সোডিয়াম পারমোটিট, এরকম করেও লেখে সোডিয়াম পারমোটিট, জেড না লিখে আমি বানান করেই লিখলাম, প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড। রিয়াকশন শেষে কি হবে, ম্যাগনেসিয়াম পারমোটিট প্লাস সোডিয়াম ক্লোরাইড।
এইটা প্রেসিপিটেট পড়ে যায়, এই তাকের মধ্যে আটকে থেকে যায়। সোডিয়ামটা জলের সাথে বেরিয়ে চলে এলো, ম্যাগনেসিয়ামটা তাকের মধ্যে আটকে থেকে গেল। বা সোডিয়াম পারমুটেট প্লাস ক্যালসিয়াম সালফেট রিয়াকশন করে তৈরি হবে ক্যালসিয়াম পারমুটেট প্লাস সোডিয়াম সালফেট। এরকম করে যত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্কের লবণ থাকবে তা এই পারমুটেট শেলফের মধ্যে আটকে থেকে যাবে। যাবতীয় সোডিয়াম, পটাশিয়াম, লবণ নিয়ে জলটা বেরিয়ে আসবে, ফলে জলটা সফট ওয়াটারে পরিণত হবে। এবার বুঝতে পারছো যে এই তাকের মধ্যে যতটা পারমুটেট আমি রেখেছি, সেই পারমুটেটটা যখন কমপ্লিট রিয়াকশন করে যাবে, সোডিয়াম পারমুটেট যতটা ছিল সেটা যখন কমপ্লিট রিয়াকশন করে যাবে, তার মানে সোডিয়াম পারমুটেটটা যখন সম্পূর্ণরূপে ক্যালসিয়াম পারমুটেট বা ম্যাগনেসিয়াম পারমুটেটে পরিণত হবে, তখন আর এই যন্ত্রটা কাজ করতে চাইবে না। তখন এই যন্ত্রটার কার্যক্ষমতা পুনরুদ্ধার করা যায়। কিভাবে? উল্টো কাজটা করতে হবে তখন তোমাকে। এবার ওপর দিয়ে হার্ড ওয়াটার না ঢেলে নুন জল ঢালতে হবে, 10% NaCl সলিউশন। 10% NaCl সলিউশন যদি তুমি ওপর দিয়ে ঢালতে পারো, তাহলে সেটা উল্টো বিক্রিয়াটা করবে। এবার কি হবে? NaCl প্লাস ক্যালসিয়াম পারমুটেট রিয়াকশন করে কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম পারমুটেট। ঠিক আছে, এই ক্যালসিয়াম ক্লোরাইডটা ওয়াটার সলিউবল, সে জলের সাথে ধুয়ে নেমে চলে আসবে। তাহলে এখানে যে জলটা আমরা পাবো সেটা সাংঘাতিক খরচ, কারণ যাবতীয় যা ক্যালসিয়াম পারমুটেট, ম্যাগনেসিয়াম পারমুটেট, আয়রন পারমুটেট জমা হয়েছিল সব জলে ডিজলভ করে নেমে চলে আসবে। তার মানে জলটা ইউজ করবো না, ফেলে দেবো। আর ওই শেলফটা আবার সোডিয়াম পারমুটেটের দ্বারা পরিপূর্ণ হবে। এইভাবে আমরা এই পারমুটেট যন্ত্রটার কার্যক্ষমতা আবার ফেরত আনতে পারি। এখানে কেমন কোশ্চেন আসে? 1 নম্বর কোশ্চেন আসবে যে পারমুটেটের রাসায়নিক নাম কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ পারমুটেট? সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট বা হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট ফর্মুলা দিয়ে দেবে। কেমন করে এটা হার্ডনেসকে রিমুভ করে ইকুয়েশন দিয়ে বলবে, যেরকম রিয়াকশন হয়, এক্সচেঞ্জ হয়, সোডিয়াম ক্যালসিয়াম আয়নের এক্সচেঞ্জ হয় বা সোডিয়াম ম্যাগনেসিয়াম আয়নের এক্সচেঞ্জ হয়, এবং ক্যালসিয়াম সল্ট বা ম্যাগনেসিয়াম সল্টগুলো প্রেসিপিটেট আকারে পড়ে যায়। এবং লাস্ট কোশ্চেনটা আসতে পারে যে কিভাবে এই পারমুটেট যন্ত্রের কার্যক্ষমতা তুমি ফিরে পাবে। হ্যাঁ, তখন বলতে হবে যে 10% NaCl সলিউশন দিতে হবে ওপর থেকে, তাহলে রিভার্স রিয়াকশন হবে। এবার ক্যালসিয়াম পারমুটেটটা সোডিয়াম পারমুটেটে কনভার্ট হয়ে যাবে এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লবণগুলো জলের সাথে বেরিয়ে আসবে। তো এইগুলো হচ্ছে তোমার এখানকার কোশ্চেন। এরপর আমরা শেষ যে আলোচনাটা করব সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মেথড। নাও ইট ইজ দ্য আয়ন এক্সচেঞ্জ মেথড, অর্থাৎ আয়ন দূর করব। এইখান থেকে আমরা যে জলটা পাই সেটা শুধু হার্ডনেসটা দূর করে তা না, জলের মধ্যে যাবতীয় ক্যাটায়ন এবং অ্যানায়নকে দূর করে। এখান থেকে আমরা পাই কিরকম? যে জলটা, তাকে আমরা বলি ডি আয়োনাইজড ওয়াটার। ডি আয়োনাইজড ওয়াটার কাকে বলে এটা আগে জেনে নেওয়া দরকার। যে জলে H+ আয়ন ছাড়া কোনো ক্যাটায়ন বা OH- আয়ন ছাড়া কোনো অ্যানায়ন থাকে না, তাকে বলে ডি আয়োনাইজড ওয়াটার। ওয়াটার উইদাউট এনি metal cation or any anion except OH- are called deionized water। অর্থাৎ শুধু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রনকে তাড়ানো হয়, তার সাথে সোডিয়াম পটাশিয়াম যেগুলো অ্যাকচুয়ালি কোনো রকম হার্ডনেস তৈরি করে না তাদেরকেও তাড়ানো হয়। দুটো এক্সচেঞ্জ থাকে, একটা লেখা আছে দেখো ক্যাটায়ন রিমুভার আর একটা লেখা আছে অ্যানায়ন রিমুভার। মানে একটা
পাত্রের মধ্যে যত ক্যাটায়ন আছে তাদেরকে তাড়ানো হয়, আর একটা পাত্রের মধ্যে যত অ্যানায়ন আছে তাদেরকে তাড়ানো হয়। তারপর যে জলটা বেরিয়ে আসে তাতে H+ আয়ন ছাড়া কোনো ক্যাটায়ন বা OH- আয়ন ছাড়া কোনো অ্যানায়ন পাওয়া যায় না। ইট কন্টেন্স only H+ আয়ন as cation and OH- আয়ন as anion. কিভাবে এটা হয়? এই যে ক্যাটায়ন রিমুভার, এটা একটা কেমিক্যাল থাকে, এটাকে আমরা রেজিন বলি, পলিমার টাইপের যৌগ। পলিমার মানে বুঝতে পারছো অনেকটা মলিকুলার ফর্মুলা হবে, সেটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি। তো বলে দেওয়া ভালো, এই রেজিনটা অ্যাসিডিক নেচারের। হ্যাঁ, আমরা সংক্ষেপে ফর্মুলা লিখে দিই, দেখো RSO3H বা RCOOH। এই যে SO3H গ্রুপ বা এই যে COOH গ্রুপ, এই দিস গ্রুপস আর অ্যাসিডিক, এইগুলো হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, আম্লিক। দিস গ্রুপস আর অ্যাসিডিক। এখানে যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনটা হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন। এবার জল যখন এই চেম্বারের মধ্যে ঢুকলো, জলের মধ্যে যত রকম লবণ আছে, ক্যালসিয়াম লবণ, সোডিয়াম লবণ, সব এই রেজিনটার সাথে রিঅ্যাক্ট করে। ধরো RSO3H রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? RSO3 সল্ট হবে একটা, Hold2CH দিয়ে একটা প্রেসিপিটেট করে যাবে, প্লাস HCl। বা ধরো Na2SO4, যেটা আদৌ হার্ডনেসের জন্য দায়ী নয়, সেও ওরকম একটা রেজিনের সাথে রিঅ্যাক্ট করবে, করে একটা কম্পাউন্ড তৈরি করবে, যে কম্পাউন্ডটা প্রেসিপিটেট পড়ে যাবে। এটা খুব বড়, এই R গ্রুপটা খুব বড় হওয়ার জন্য প্রেসিপিটেট পড়ে যায়, প্লাস H2SO4। এইরকম করে যত ক্যাটায়ন আছে সবকে এই ক্যাটায়ন রিমুভারে আউট করে দেওয়া যায়, মানে জল থেকে বের করে দেওয়া হয়। এখান থেকে যে জলটা আসে সেটা খুবই অ্যাসিডিফাইড ওয়াটার, তার মধ্যে বিভিন্ন অ্যাসিড মিশে থাকে। এই যে প্রতিটা রিয়াকশনে কিছু না কিছু অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিডটা এখানে মিশে থাকে। তারপর সেটা কোথায় যায়? অ্যানায়ন রিমুভারে। অ্যানায়ন রিমুভারে যে রেজিনটা থাকে, এখানেও একটা পলিমার থাকে, যে রেজিনটা থাকে তাকে, সেটা হচ্ছে মূলত বেসিক ক্ষারকীয়, সেটা আমরা এইভাবে প্রকাশ করি RNH2 গ্রুপ। এইটা হচ্ছে বেস, এই অংশটা হচ্ছে বেস। এবার জলটা যখন গেল, প্রথমেই ওই রেজিনের সাথে জলটা যুক্ত হলো, যুক্ত হয়ে কি তৈরি করলো? RNH3+ OH-। প্রথমেই এই জিনিসটা জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফেললো, বুঝেছো? তারপর তো প্রচুর অ্যানায়ন আছে, অ্যানায়ন গুলো সব অ্যাসিডের অংশ হিসাবে আছে, HCl, H2SO4 এই সব অ্যাসিডের অংশ হিসাবে আছে। তাহলে RNH3+ OH- এর সঙ্গে Cl- বিক্রিয়া করলো, করে RNH3+ Cl-, এখানেও এক্সচেঞ্জ রিঅ্যাকশন হলো, এটা প্রেসিপিটেট করে গেল, করে যে জলটা বেরিয়ে এলো তাতে OH- আয়ন ছাড়া আর কোনো অ্যানায়ন থাকবে না, সম্পূর্ণ রকমের ডিআয়োনাইজড ওয়াটার আমরা পাবো। এখন পারমুটিটের মতোই এখানেও কিছুদিন ব্যবহার করার পর এই রেজিনগুলো ফুরিয়ে আসবে, অ্যাসিডিক হোক বা বেসিক হোক, এই রেজিনগুলো ফুরিয়ে আসবে, সব অ্যাসিডগুলো সল্ট হিসাবে তলায় থিতিয়ে পড়ে যাবে। বেসগুলোর ক্ষেত্রেও তাই, তখন এদের রিকভার করতে হয়। তো ক্যাটায়ন রিমুভারকে রিকভার করতে, ক্যাটায়ন রিমুভারের অ্যাক্টিভিটি রিকভার করতে প্রয়োজন হয় অ্যাসিড। ক্যাটায়ন রিমুভার তার অ্যাক্টিভিটি রিকভার করব, অ্যাক্টিভিটি রিকভার করব, তাহলে কি দিতে হবে? 10% H2SO4 সলিউশন, 10% H2SO4 দিতে হবে। H2SO4 কি করবে? তোমার ভিতরে কি অবস্থা হয়ে আছে? RSO3
হোল টু সিএ এই অবস্থায় আছে। এবার তোমার H2SO4 দিয়েছো, এবার উল্টো বিক্রিয়াটা হবে, আবার অ্যাসিডটা ফেরত পাবে আর SO3H প্লাস CaSO4, অ্যাসিডটা আবার ফিরে পাবে এখানে তুমি, আর এই CaSO4 জলের সাথে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, একই রকম প্রক্রিয়ায় তুমি যদি অ্যানায়ন রিমুভারের অ্যাক্টিভিটি ফেরত আনতে চাও, অ্যানায়ন রিমুভার তার অ্যাক্টিভিটি যদি তুমি রিকভার করতে চাও, অ্যাক্টিভিটি রিকভার করতে চাও, তাহলে তোমাকে এখানে বেস ইউজ করতে হবে 10% NaOH সলিউশন। এবার এখানে কি অবস্থা হয়ে আছে, RNH3 প্লাস Cl মাইনাস তার সাথে OH মাইনাসের রিয়াকশন হয়ে RNH3 প্লাস OH মাইনাস, অর্থাৎ উল্টো রিয়াকশনটা হবে, আর সিএলটা NaCl আকারে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এরকম করে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় ক্ষেত্রেই তাদের অ্যাক্টিভিটিটা রিকভার করতে পারি। তো এই হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস দূর করার 4টে পদ্ধতি। এর সাহায্যে এর মধ্যে পারমোটিট বা কি বলে আয়ন এক্সচেঞ্জ মেথড, এগুলো দিয়ে তুমি পার্মানেন্ট টেম্পোরারি দুরকম হার্ডনেসই দূর করতে পারো। ক্যালগন প্রসেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। এর পরের ভিডিও এবং শেষ ভিডিওতে আমরা এই জলের হার্ডনেস বের করার কিছু প্রবলেম দেয়, সেই প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় সেটা আমরা ওয়াটারের লাস্ট ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।